মস্ত বড় অন্ধকারে স্বপ্ন দিল ডুব, বেঁচে থাকবো সুখে থাকবো, সে কি কঠিন খুব। মিলালো সংশয়, সাদা ডানা ভর করে কে তুল্য বরা ভয়। কঠিন নয় কঠিন নয়, বাঁচা কঠিন নয়। কবি শঙ্খ ঘোষের কবিতার লাইনগুলো হোক আমাদের নিঃশঙ্ক সরল বাঁচার প্রেরণা। আর শ্রাবণের এই নির্মল স্নিগ্ধ রাতে একটা জম্পেশ আড্ডা না হলে কি আর চলে। দর্শক, আমরা আড্ডা দেব, তবে তার আগে জানিয়ে দেই যারা আমাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক তারা তো জানেনই, আর আজ যারা প্রথমবারের মতো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জানিয়ে রাখি, চাইলে এই আড্ডায় আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তার জন্য চলে যেতে হবে এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে এই লাইভ পোস্টের উপরে ক্যাপশনে একটি জুম লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডিরেক্টলি আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন, অথবা ক্যাপশনে থাকা জুম আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেও আপনারা আমাদের সঙ্গে এই আড্ডায় যুক্ত হতে পারেন। দর্শক, আমার রাতের আড্ডার অতিথি আমার ভীষণ প্রিয় একজন মানুষ, তিনি একই সাথে অভিনেতা ও পরিচালক MNU রাজু। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আপনি বললেন আমি আপনার প্রিয়, আপনি যে আমার প্রিয় এটা জানেন? ও মিসালাম ভাইয়া, মানুষ জানলো এখন। একদমই তাই, আপনি আমার ভীষণ প্রিয়, আপনার সাথে কাজ হয়েছে। সো আপনি যখন আছেন আমি শুনে সত্যি খুশি হয়েছি যে আমার কাছের একটা মানুষ আছে। একদমই তাই ভাইয়া, আমিও আসলে যখন প্রথম জানতে পারি যে আপনি আসছেন আমিও তখন খুব এক্সাইটেড ছিলাম, কারণ আপনার সাথে প্রথম যে সেট আমার দেখা হয়েছে সেই সেটও আমাদের কিন্তু দারুণ একটা আড্ডা হয়েছে। হ্যাঁ, গল্প নিয়ে কথা হয়েছে, আমাদের ভিশন নিয়ে কথা হয়েছে, আপনার অভিনয়, আপনার পরিচালনা সবকিছু নিয়ে কথা হয়েছে, এবং আজকেও কিন্তু আমরা তেমনই একটা আড্ডা দিব আশা করি। ওকে, সো প্রথমে জানতে চাই, আপনার নাটকের ব্যস্ততা তো অনেক চলছে আমরা জানি, প্রথমেই জানতে চাই চাওয়া পাওয়া ধারাবাহিক নিয়ে। গত 5 আগস্ট থেকে এই ধারাবাহিকটি প্রচার শুরু হয়েছে এনটিভির পর্দায়, প্রতি সোম থেকে বুধবার ঠিক রাত 9:40 এই ধারাবাহিকের পরিচালক আমাদের সবার প্রিয় নির্মাতা রাকেশ বসু ভাইয়া। কি কারণে, কি ভেবে আপনি এই নাটকটিতে যুক্ত হলেন, এবং এতদিন পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা কেমন সেটা জানতে চাই। মাত্র একটা এপিসোড রিলিজ হলো রিসেন্ট, ইউটিউবে এখন পাওয়া যাচ্ছে। তো এইটার একটা এপিসোডে ভীষণ রেসপন্স। আমি পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে যদি বলি, আমার ফেসবুকে অনেকে নক দিছে, ভাই চাওয়া পাওয়া সিরিজ দেখলাম, শুরুটা খুব ভালো লাগছে। তো এই রেসপন্সটা পেয়ে আমার ভীষণ ভালো লাগছে যে একটা নতুন একটা সিরিজ, এবং শুরুতেই ভালো রেসপন্স। আর রাকেশ দার সাথে কাজ করে তো আমি তো ইনফ্যাক্ট অনেক প্রোগ্রামই বলছি যে আমি সিনেমার বাইরে খুব কম কাজ করা হয়। এই প্রথম একটা সিরিজ বাইরের, সেটা হচ্ছে রাকেশ বসুদার এই চাওয়া পাওয়া। এটা করে আমার মানে গল্পের মধ্যে তো অলরেডি ইনভলভ, বাট ওনার সাথে পার্সোনাল একটা বন্ডিং, অসাধারণ ব্যক্তিত্ব উনি। আমার কাছে খুব ভীষণ ভালো লাগছে ওনার সাথে কাজ করে, এবং 3টা লট করলাম। সামনে এটা ইনশাল্লাহ অনেক বড় পরিসরেই আগাবে, এবং এই চাওয়া পাওয়ার সাথে থাকবো। আপনার চরিত্রটি নিয়ে একটু জানতে চাই। চরিত্র বন্ধু, বরাবরই আপনার সাথে যে কাজ হলো সেটাও যেমন বন্ধু। সো আমি এখানেও বন্ধু হিসাবে বন্ধুর দায়িত্বটা, রেসপন্সিবিলিটি, তার প্রতি ডেডিকেশন যেমনটা হয়, মানে আমাদের এখন কি হয়, এক বন্ধুর সাথে আর এক বন্ধু বেইমানি করে, মানে বন্ধুর চরিত্রটা আসলে এরকম না। আমাদের এই গল্পে রাকেশ দা আমাদের রাব্বি এবং আমার চরিত্রটা এইভাবে প্রেজেন্ট করছেন যে বন্ধুর সাথে বন্ধুর যে প্রেম ভালোবাসা, মানে এটাকে কি বলে, সম্পর্ক, মানে কোনো কারণ ছাড়া, কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু গুড রিলেশন, হ্যাঁ, মানে একে অপরের প্রতি নিবেদিত। এই জিনিসটাকে উনি প্রপারলি এস্টাবলিশ করছেন। আপনাদের দুজনের মধ্য দিয়ে আমরা চাওয়া পাওয়া গল্পে বন্ধুত্বের সম্পর্ক বা বিষয়গুলো সেগুলো উঠে এসেছে। অলরাইট, সম্পর্ক আমি ট্রাই করছি, আমি জানি না কতটুকু করতে পারছি। অবশ্যই ভালো করেছেন, এবং সেটা তো আমরা দেখবই সবাই। যত পর্ব এগোবে তত আমরা দেখতে পারবো আপনাদের বন্ধুত্বের বন্ধন আসলে কতখানি গভীর বা কতখানি মজবুত। সম্পর্ক নিয়ে কথা হচ্ছিল ভাইয়া, এখন কিন্তু আমরা প্রায়ই দেখি যে এই যে পারিবারিক গল্পগুলো বা সম্পর্কের যে গল্পগুলো সেগুলো নিয়ে বেশি কাজ নির্মিত হচ্ছে। এটার পেছনের কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? এটা দীর্ঘ একটা গ্যাপ ছিল আমাদের পারিবারিক গল্পগুলো, মানে আমরা দেখাতে পারি নাই অ্যাজ এ নির্মাতা। আমরা নায়ক নায়িকা বেস কাজ করলাম, মানে শর্টের উপরে ডিপেন্ড ছিল, খুব স্লো মোশন মোমেন্টস।
তো সেখান থেকে বহুদিন পর আমরা পারিবারিক রিলেটেড গল্প নিয়ে যখন শুরু করলাম, এই পারিবারিক গল্প নিয়ে শুরু করার সাহসিকতা কারো ছিল না, যে ভাই এটা এইসব চলে না এখন, এখন একটু রোমান্টিক, একটু অন্য টাইপের স্লোমো, মানে শর্ট ডিপেন্ড কাজগুলো যখন মানে ট্রেন্ডি শুরু হয়ে গেল ওইটা, সেখান থেকে কিছু মানে যারা যারা কি আমি স্পেসিফিক বলবো, রাজ ভাই বহুদিন পরে, মোস্তফা কামাল রাজ ভাই বহুদিন পরে পারিবারিক গল্প নিয়ে শুরু করলো, যে এইটা আমি শুরু করি। তো এইটা যখন শুরু করলো, দেখেন দিন শেষে কিন্তু আমরা মানে পরিবারই আমাদের সব। তো পরিবারের সাথে যখন একটা ড্রামা দেখবে, ওই গল্পের সাথে কোনো সিন, কোনো মোমেন্ট, কোনো ডায়ালগস যদি কানেক্ট হয়, দেখবেন ওই গল্পের সাথেই দর্শক কানেক্ট হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে এটা আমাদেরই গল্প, এইটার সাথে যখন অনেকের পরিবারের সাথে কানেক্ট হয়ে গেছে, তখন দর্শক নাটকের সাথে কানেক্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই হিট। রাইট। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে দিন শেষে তো আমরা পারিবারিক কেন্দ্রিক, পরিবার তো সবারই আছে, সো পরিবারের গল্প মানুষ দেখতে চায়, কিন্তু সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করলে দর্শক ডেফিনেটলি দেখে। সেটারই ধারাবাহিকতা আমার কাছে মনে হয় যে এখন পারিবারিক গল্প চলছে। কিন্তু এইটা আমার কাছে আর একটা বিষয় যে আমি সরি যে সরি বলে নিচ্ছি আগে, যে যেটা শুরু হয় সেটা অনেক দিন চলে, একটা ট্রেন্ডের মধ্যে ঢুকে যায়। আমার কাছে হচ্ছে যে শুরু করছে সে করতে পারে, কিন্তু ওইটার মানে কাছাকাছি এবং ওই সেম জিনিস এই করা, এটা আমার কাছে মনে হয় যে প্রতিটা ডিরেক্টরের ইন্ডিভিজুয়াল চিন্তা করে ইন্ডিভিজুয়াল গল্প দর্শককে দেখানো উচিত। মানে যেটা হিট হয়েছে ওইটাকেই কপি করে আরেকজন 8-10 জন করবে, সেইটা বরং আমাদের মানে প্লটটা নষ্ট হয়ে যায়। সহমত প্রকাশ করছি। তবে এই পর্যায়ে আমি আমাদের সঙ্গে যুক্ত করে নিতে চাই চাওয়া পাওয়া নাটকের নির্মাতা রাকেশ বসু ভাইয়াকে। হ্যালো দাদা, কেমন আছেন? I always doubted if I'm meant for love. রাজু ভাইরে তোমাকে দেখে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আমাদেরও ভীষণ ভালো লাগছে এবং অনেক অনেক ধন্যবাদ এই রাতে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার আমাদেরকে বলুন, রাজু ভাইয়াকে কাস্ট করার পেছনের কারণ কি ছিল? বলেন, সত্যি একমাত্র কারণই হচ্ছে রাজু ভাই। রাজু ভাই দাদা সরি, দাদা গিমিক তৈরি। দাদা সরি, আমি একটু বলি, যাহা বলিবেন সত্য বলিবেন। না না, সত্যি বলছি। আমি যে কতদিন আগে থেকে আপনার সঙ্গে কাজ করি, বা আমরা যে এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার আপনাদের নিয়ে আমি যে করি, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? না না, আমি বলছি সেটা হচ্ছে আপনার একটা দারুণ গিমিক আছে। হ্যাঁ, আপনি স্ক্রিনে আসলে একটা সাধারণ ডায়লগে কি যেন একটা হয়, যেটা একটা অদ্ভুত মজা, একটা আনন্দ, একটা কৌতূহল নিয়ে মানুষ দেখা শুরু করে, আমিও দেখি। এবং আপনার এবং আমাদের রাব্বি ভাইয়ের যে জুটি, দুই বন্ধুর জুটি, এটা আসলে আমি পারফরমেন্স উপভোগ করি শুটিং এর সময়। আর আপনি তো একটা কথা সবসময় বলেন যে আমি অন্যান্য ইউনিটে যেরকম কাজ করি তার থেকে এখানে একটা অদ্ভুত ফিলিং নিয়ে, সেম ফিলিং আমার আপনার সঙ্গে কাজ। হ্যাঁ, সেই ফিলিংটাই হয় আসলে। আয়েশা তো আমার সাথে কাজ করেছে আগে, আয়েশা আমার খুব প্রিয় আর্টিস্ট। তো আমার কাছে এসেছিল, কিন্তু আনফরচুনেটলি আমি তখন অন্য একটা কাজের সাথে যুক্ত থাকার কারণে আর করতে পারিনি। মিস করলাম তো। কিন্তু অনেক অনেক শুভকামনা ভাইয়া। আমি দেখছিলাম, আমরা রেসপন্স দেখছিলাম এবং মনে হলো যে মাত্র একদিন হলো তো ইউটিউবে রিলিজ হয়েছে, সেই তুলনায় রেসপন্স যথেষ্ট পজিটিভ। এবং আরও কয়েকদিন পর আমার কাছে মনে হয় যে আপনারা একটা থাকে না যে নির্দিষ্ট দর্শক যে যারা চাওয়া পাওয়ার প্রতিটি এপিসোডের জন্য অপেক্ষা করে বসে থাকে, সেরকম নিয়মিত দর্শক আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। দাদা, আপনাকে আরো প্রশংসা করব। আমি শুটিং সেটের কোনো মজার অভিজ্ঞতা বা আনএক্সপেক্টেড কোনো ইনসিডেন্ট যদি হয়ে থাকে, সেটা একটু দর্শকদের সাথে যদি শেয়ার করতেন আপনারা। এইটা আমি একটু বলতে চাই। দাদা থাকতে পারে। না না, আমি বলতে চাই সেটা হচ্ছে যে রাজু ভাই প্রথম দিন শুটিং করতে আসলো, তো আমরা তো আগে স্ক্রিপ্ট পাঠিয়ে দিয়েছিলাম। এসে আমার কানে কানে বললো, রাকেশ দা, এই প্রমিত বাংলায় কি কইতে হইব? আমি বললাম যে একদম প্রমিত বাংলার দরকার নেই, এটা রাজু সাহেব যেভাবে বলে সেটা বললেই খুশি। এরপর সে তার ক্যারেক্টারের কারিশমা দেখাতে শুরু করলো, একদম দুর্দান্ত। বাহ, থ্যাংক ইউ রাজু ভাই। এই ক্যারেক্টার লাভ ইউ দাদা, চমৎকার। আর সেটা সবথেকে দেরি করে কে আসতেন?
আমি দেরি করে আসি কিন্তু আমাকে কল দেয় দেরিতে। না মানে না, কলটা আমাদের মিস এখানে করে দেরি করে কেউ আসে না। দেরি করতেন কে? হ্যাঁ না না, বলেন। এরকম দেরি করে কেউ আসে মন না। খারাপ করবেন না মানে তো, বলেন। আমার যেটা মনে হচ্ছে যে এই কাজটা করতে গিয়ে আর্টিস্টরা যেভাবে সহযোগিতার হাত বাড়াইছে এবং এফোর্টটা দিছে, এটা আসলে স্ক্রিনে দেখা যাবে, একদম স্ক্রিনে দেখা যাবে। আমরা সবাই সেই কাজ দেখার অপেক্ষায় রইলাম। অনেক অনেক শুভকামনা আপনাকে এবং চাওয়া পাওয়ার পুরো টিমকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সবাই আমার সাথে থাকে, নাটক দেখেন, এটাই কাম্য। থ্যাংক ইউ দাদা। ইনশাআল্লাহ দেখবে দাদা। বাহ, ভালোই লাগে যখন নির্মাতার মুখ থেকে প্রশংসার কথা শোনা যায়, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আপনিও নিশ্চয়ই আপনি যখন কাউকে কাস্ট করেন তাকে ঠিক এভাবে আপনি প্রশংসা করেন? ভালো করলে ডেফিনেটলি করি, আর খারাপ করলে? খারাপ করলে কিছু বলি না, কারণ পারফরমেন্স নষ্ট হবে। পারফরমেন্সের পর রাইট, না তাও বলি না, কারণ তাও। একটা এটা মানে বলা ঠিকও না ইনফ্যাক্ট, মানে খারাপ কেন করে, সে পারে না ভাই। ঠিক আছে, আমি জেনে রাখলাম। যদি আমি কখনো আপনার পরিচালনায় কাজ করার সুযোগ ডেফিনেটলি পাই, আমরা কাজ করব। আপনি যদি না বলেন তখন আমি ধরে নিব যে তার মানে ভাইয়া আমার উপর বিরক্ত। ওকে, চাওয়া পাওয়ার প্রসঙ্গে Okay. আরেকটু থাকতে চাই। Please. আপনি এই ধারাবাহিকে এক ঝাঁক গুণী অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছেন, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল অল ওভার? নবীন প্রবীণের সাথে সবার সাথে আমি ইনফ্যাক্ট কাজ করি। এটার মধ্যে ডলি আপা আছে, আমি মা বলি ওনাকে, ভীষণ ভালো মানুষ। গেলেই এই আসছিস, সুপারস্টার, মানে ওনাদের মুখ থেকে আমরা তো ওনাদের কাছে মানে শিশু ভাই। ওনারা যখন আমাদেরকে মানে এইভাবে রেসপন্স করে তখন মানে ভীষণ ভালো লাগে। মানে মানে কি বলবো, মানে ওনাদের সাথে কাজ করে মামা আপা আমাদের অনেক সিনিয়র, উনি পারফর্মার হিসেবে তো কেমন এটা সারা বাংলাদেশের মানুষ জানে। তো আমরা একসাথে স্ক্রিন শেয়ার করছি, একে অপরের হেল্প করছি, কোনো ডায়লগ আচ্ছা এটা বলিস না, এটা বল। হ্যাঁ, এই শেয়ারিংটা এটা অনেকেই করে না, বাট আমি এই সেটে যাদের সাথে কাজ করতেছি নবীন এবং প্রবীণ সবাই হেল্পফুল, ভালো এনজয় করছি। বাহ, চমৎকার। বেশ কয়েক বছর আগে আপনার অভিনীত আরেকটি ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস, সেটাও এনটিভির পর্দায় প্রচারিত হয়েছিল এবং ধারাবাহিকটি নির্মাণ করেছিলেন আমাদের দুজনেরই এবং অনেকেরই, আমাদের সবার প্রিয় নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়া। সেই কাজটিতে ভাইয়া মানে কি ভেবে আপনাকে ভাইয়া চুজ করেছিলেন এবং সেই কাজটির অভিজ্ঞতা একটু জানতে চাই, যদিও অনেক পুরাতন কিন্তু আবার নতুন করে শুনতে চাই। রাজ ভাই শুধু আমার প্রিয় না, সে আমার মেন্টর। তো ভাইয়ার সাথে তো আমার শুরুর থেকে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ভাইয়ার সাথে সেই গল্পে আসবো আমরা পরে, এখন শুধুমাত্র যুক্ত হবার গল্প। হ্যাঁ, তো শুধু ফ্যামিলি ক্রাইসিস। অনেকেই দর্শকের মানে হয় না যে কিছু মানুষ বলে যে এই লোকটাকে আপনার মানে ওনার সব কাজে কেন, এই প্রশ্নের উত্তর কিন্তু সে একটা প্রোগ্রামে আমি নিজে দেখলাম। তো বস বলতেছে যে দেখেন মানে যার কোয়ালিটি আছে, মানে রিলেশনে কয়দিন আপনার সাথে আমার রিলেশনে একটা কাজ দিলাম, দুইটা কাজ দিলাম, তা আপনি যদি আপনার কোয়ালিটি না থাকলে তো আমি আপনাকে কন্টিনিউ করতে পারবো না। সো যার কোয়ালিটি আছে তাকে আমি কন্টিনিউ করি, ইটস নট পার্সোনাল রিলেশন। হ্যাঁ, সো সেই জায়গা থেকে বস আমাকে আমি যেহেতু দীর্ঘ জার্নি ক্যামেরার পেছনে এবং সামনে, সেই জায়গা থেকে বস আমাকে চেনে এবং বস ভেরি কনফিডেন্ট আমাকে নিয়ে, এবং আমাকে যে ধরনের কাস্টিংয়ে দেয় আমাকে ছেড়ে দেয় ওপেন, যাও। অনেকে বলে এই রিহার্সেলে তো রাজু ছিল না, ও সমস্যা না, ও যাবে, ও দিয়ে দিবে। এই কনফিডেন্টটা আমাকে ভীষণ ইন্সপায়ার করে যে বস যেহেতু আমাকে বলছে যে কোনো প্যারা নাই, ও গেলেই ও যা দিবে সমস্যা নাই সেটা। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে বস যেহেতু আমার উপরে যে কনফিডেন্স রাখছে এটা আমাকে রাখতেই হবে। সো ওই কাজটা আমার করে যে বসের কনফিডেন্টটা আমার রাখতে হবে, ওইভাবে পারফরমেন্স করি। আর পারফরমেন্স করার পরে দর্শক তো ফিডব্যাক দেয়, সেটা দর্শক পরে জানি যে ঠিক হলো কি হলো না। আলহামদুলিল্লাহ রাজভাইয়ের যত কাজ করছি, ভাইয়ার মানে ভাইয়া বলি না, বস বলি, বসের ওই বিশ্বাসটা হয়তোবা আমি রাখতে পারি বলে আমাকে কাস্টিং করে। ওকে, আমাদের সঙ্গে এই মুহূর্তে ভিডিও কলে যুক্ত হয়েছেন আরও একজন, যিনি আপনার কতটা পছন্দের আমি জানি না, কিন্তু আমার সাথে তার একদম থাকে না দা কুমড়া সম্পর্ক। তিনিও একজন নির্মাতা, নবীন নির্মাতাদের মধ্যে কিন্তু ভীষণ কি বলবো পপুলার বলা চলে।
তিনি হচ্ছেন নির্মাতা সাজ্জাদ হোসেন বাপ্পি, আপনার সুতরাংয়ের পরিচালক। হ্যালো হ্যালো আয়েশা খান, মিস্টার এন্টনিও, রাজু ভাই, কেমন কেমন আছেন? আছিস? এই তো গুড, আপনার ঠিকঠাক? তুই না তোর না থাইল্যান্ডে যাওয়ার কথা? হ্যাঁ, ভিসা জটিলতার কারণে একটু ও আটকে গেছি। ও আচ্ছা আচ্ছা, আহা, ওকে, আছিস ঠিকঠাক? হ্যাঁ, যাক, গুড টু সি ইউ গাইস। বাহ, বাহ, ভীষণ ভালো লাগলো জেনে। একদম শেষ কাজের কথা যদি বলি, সর্বশেষ কাজটি নিয়ে, সেটি ছিল সুতরাং, এবং দর্শক রেসপন্স অ্যাজ অলওয়েজ ভীষণ ভালো। কি মনে করে আপনি রাজু ভাইকে কাস্ট করেছিলেন? হ্যাঁ, এইটার রিজনটা হচ্ছে আমি যখন গল্পটা লিখতেছিলাম ওইখানে আমি ভাবছি 3টা ভাই লাগবে, Okay. এন্ড 3টা ভাইয়ের জন্য আমি 3টা নোট লিখে রাখছি আমার সামনে, যে আপন, পাপন, শিপন। হুম, এন্ড এই আপন, পাপন, শিপনের জন্য আমি যে 3জন কাস্টিং করছি, এই 3জন হচ্ছে আমার মানে একটা ইজি চয়েস ছিল, যে এর অল্টারনেট কোনো কাস্টিং নাই। হ্যাঁ, মানে রাজু ভাই, তারপর রোকন ভাই এন্ড তরু ভাই, এই 3জন হচ্ছে যে একটা ওয়াইজ কাস্টিং আমার জন্য, এই জন্যই করা, এন্ড দে পারফর্ম সো ওয়েল। বা হ্যাঁ, সেটা তো আমরা দেখেছি, কারণ দর্শকের ভালোবাসা, দর্শকের যে কমেন্টস, সেখানে আমরা তা বুঝতে পেরেছি যে তারা ওনাদের 3জনকে বা আমাদের প্রিয় রাজু ভাইকে কতটা আসলে ভালোবেসেছে বা পছন্দ করেছেন। চমৎকার। তাহলে এখন আপনার পরবর্তী কাজের প্ল্যানিং কেমন চলছে, বা পরবর্তীতে আপনার থেকে কি কাজ পেতে যাচ্ছি আমরা? পরবর্তীতে কি কাজ পেতে যাচ্ছি ওটা প্রিপারেশন চলছে, কি কাজ করতে যাচ্ছি ওইটা বলা যাবে না, বাট মানে ভালো কিছু প্রিপারেশন নিচ্ছি। চমৎকার, সেই কাজের Yes. জন্য রইল অনেক অনেক শুভকামনা, এবং এই রাতের আড্ডায় আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য বাপি ভাই আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বাপ্পি হ্যাভ ফান বাপ্পি গাইস। হচ্ছে আমার ভেরি ক্লোজ, আমরা সিনেমালার। আচ্ছা, আপনি বাপ্পি ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলতে চাইলে কিন্তু এটাই সুযোগ। না, ও Negative বিরুদ্ধে কোনো বলার, কথা? না, ও আমার ভাইয়ের বিরুদ্ধে আসলে ভাই কিছু বলতে পারে না। ওর সাথে আমার একটা ওর শুরুর দিকে একটা ওবিসি করলাম না, হ্যাঁ, ওবিসি করলাম, এরপরে হচ্ছে সুতরাং করলাম। কাজ কম হয়েছে, ওর ডিরেকশন যখন থেকে শুরু করছে কাজ কম হয়েছে, বাট ওর সাথে তো আমার মানে আত্মার রিলেশন, যেহেতু আমরা একই পরিবারের সিনেমালার। আর ওর ডিরেকশনে কাজ করে যেটা দেখলাম, মানুষ ছোট, কিন্তু হয় না যে মানে ছোট মরিচের ঝাল বেশি, দুর্দান্ত, খুবই ভালো করছে। এবং ওর প্রথম নাটকেই আমার মানে আমার কস্টিউমের যে মানে ও যেটা রেফার করছে যে ভাই তামিলের এই ফিলটা আমি চাই, এইটা অনেক ডিরেক্টরই বলে না ভাই আপনার ক্যারেক্টার এটা, ওকে ভাই চলে আসেন কল টাইম এটা, কিন্তু ও এত ডিটেলিং খুব নাইসলি, যে ভাই আপনার এই তামিলের রেফারেন্স সহ, হ্যাঁ, যে এই কস্টিউম আমি চাই। এবং সেটার জন্য আমার কাছে হুট করে বলছিলাম কি এটা কি কস, তামিলের এই লুঙ্গি কই পাবো। পরে আমার কিছু ফ্রেন্ড যারা এই টাইপের পরে আমার ফ্রেন্ডে ফোন দিলাম, দোস্ত আমার তো তামিলের লুঙ্গি নেই, একটা লুঙ্গি ম্যানেজ করে দে না। যাই হোক, লাকিলি ওর কাছ থেকে একটা লুঙ্গি পাইছি, এবং ওর বলার কারণে মানে আমাকে কস্টিউম সহ আমার প্ল্যান করতে হয়েছে। সো যেটা হয়েছে, ও বলার কারণে মানে প্রোডাকশনের আমার লুক কোয়ালিটিটাই অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, এবং দর্শক ভাই আপনার মানে আমি যখন ছবি পোস্ট করছি সেটাতে ভাই সামনে কি ধামাকা আসতেছে, যে এই যে চেঞ্জেসটা, এটা আসলে এইটা ডেফিনেটলি ডিরেক্টরের ক্রিয়েটিভিটি। সো ও মানে যেটা বলতে চাই এক কথাই শেষ করি, মানুষটা ছোট, কিন্তু মানে ছোট মরিচের ঝাল বেশি, ভালো থাকিস। না, এটা মানতেই হয়, এটা মানতেই হবে যে বাপি ভাই ভীষণ গুছিয়ে কাজ করতে পছন্দ করেন, এবং থাকে না যে ইন ডিটেলসে যেটা দরকার, যে ব্রিফটা দরকার সেটা উনি দিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ, এবং এই আপনার যে এই প্রচেষ্টাটা, এটা আপনি অব্যাহত রাখবেন সেই প্রত্যাশা রইল। ভালো থাকিস, বাই বাই। ঠিক আছে, ওকে, খোদা হাফেজ। ওকে। সো এই যে এটা খুব ভালো লাগলো যে একজন পরিচালক আরেকজন পরিচালকের সুনাম করছে, যেটা আসলে খুবই কম দেখা যায়। একটু ছোট করে জানতে চাই ভাইয়া, ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন অনেক গুণী তারকারা, তার মধ্যে ছিলেন আমাদের প্রয়াত শর্মিলী আহমেদ, শহীদুজ্জামান সেলিম, রুচি সিদ্দিকী, রুনা খান, মনিরা মিঠু সহ আরো অনেকে। প্রয়াত অভিনেত্রী শর্মিলা আহমেদকে নিয়ে বিশেষ করে জানতে চাই। গত 8 জুলাই ছিল তার মৃত্যুবার্ষিকী, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? অসাধারণ, মানে উনি আমি যখন সেটে, আমি তো হয় কি একটু আমি যখন যেতাম উনি
একটু বয়স হয়ে গেছে, একটু পরে আসতো। তো উনি যখন আসতো, আসার পরে জুনিয়র সিনিয়র দেখতো না, মানে প্রত্যেককে অদ্ভুত লেভেল একটা রেসপন্স, কেমন আছো, তুমি কখন আসছো, ভালো আছো, মানে এই যে উনি আমার সাথে কথা না বললে কি হয়, কারণ আমার জন্মের আগে উনি সুপারস্টার। সো এই যে মানে সরলতা, হ্যাঁ, ভালো, মানে মানে গুড সোল, সোজা কথা। মানে আমি ভীষণ লাকি যে ওনার মতো একজন গুণী মানুষের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি, এবং ওই হিট একটা সিরিয়ালে ওনার সাথে আমার দীর্ঘ জার্নি, মানে 100+ এপিসোড। সো একটা লং টাইম জার্নি। ওনার চলে যাওয়াটা আসলে কি বলবো, এটা বললে কমনই হয়ে যায়, মানে ওনার জায়গাটাকে পূরণ করতে পারবো না এটা বলবো না, মানে আসলে ওনার এটা বলার নাই, আমরা ফিল করবো আজীবন, আমরা ফিল করবো। উনি যেখানে আছেন ভালো আছেন, আমাদের সবার সবাই ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, এটাও এক ধরনের অর্জনই আমি বলবো। আপনি অভিনেতা নয়, পরিচালক হবেন, এটা কি আপনার স্বপ্ন ছিল? তাহলে কিভাবে যুক্ত হলেন পরিচালনার সঙ্গে? স্বপ্ন আমার ছিল না। কেন ছিল না বলি, স্বপ্ন আসলে আমাদের থাকে না। ডিটেল বলবো? হ্যাঁ হ্যাঁ প্লিজ। ধরেন আমি যখন ছোট, আমার বয়স যখন 5-6 or 7, আমি কি হব এটা ফিল করারই তো আমার বয়স না। অ্যাবসলিউটলি। তখন মানে এই স্বপ্নটা কে দেখে? আমাদের বাবা মা। হ্যাঁ, হয়তো বা তাদের কি স্বপ্ন ছিল জানি না, বাট আমার স্বপ্ন কখনোই ডিরেক্টর হওয়ার ছিল না, অভিনেতা ছিল না। এইটা আমার স্বপ্নটা সময়ের সাথে সাথে হয় আর কি, সময় বাড়ে, দেখি চারপাশ, দেখি বিভিন্ন প্রফেশন, দেখি লোভ হয়, দেন ইচ্ছা হয়, এই আর কি, সেইখান থেকে হওয়া। তাহলে পরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল রাজ ভাইয়ের সঙ্গে যুক্ত হলেন কিভাবে, কার মাধ্যমে? যুক্ত হওয়াটা একটু অন্যরকম, একেবারে হয় না যে শুটিং দেখতে যাওয়া একটা মানুষ, সেই মানুষটা আমি। আমার বন্ধু মাসুম, তৌফিক আহমদ মাসুম, ও হচ্ছে রাজভাইয়ের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। তো বন্ধু যেহেতু একজন নামকরা ডিরেক্টরের পরিচয়, চিফ অ্যাসিস্ট্যান্ট, তো নর্মালি আমি ওর একটা শুটিং দেখতে যাই। তো শুটিং দেখতে যেয়ে যেটা হলো, রাজভাই ওকে মেবি কোন একটা ব্যাংকে পাঠাবে আর কি, টাকা ওঠানোর জন্য। তো কিন্তু ঝামেলা হচ্ছিল যে ওই তখনকার সময় টিসি লিখতে হতো, মানে আমাদের সময়টা আর কি 6-7-এর দিকে টিসি লিখতে হতো। তো বলতেছে তুমি গেলে টিসি লিখবে কে, তুমি তাহলে পরে যাও, আবার টাকাটাও ইম্পর্টেন্ট, আনাটাও ইম্পর্টেন্ট। তো বলতেছে বস আমি যাই, ও রাজু পারবে, আমার ফ্রেন্ড, ও পারবি না? আমি বললাম হ্যাঁ পারবো। তো এটা মানে প্রথম দিন এসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করা, এটা হয় না যে শিক্ষানবিশ থাকলে তো 2-4 দিন একটু দেখতে হয় শুটিং কি, আসলে বিষয়টা বুঝতে হয়। তো আমি মার্ক করলাম মাসুম কি করে, ওকে এটা করে, আমি বললাম তুই যা, আমি পারবো। তো যাওয়ার পরে যেটা, এটা খুবই সিম্পল, ওই যখন অ্যাকশন বলবে, টাইম স্টার্ট হবে, ওইটা হচ্ছে ইন, আর যখন কাট বলবে, যেটা শেষ হবে, লাস্ট ডিউরেশন, ওইটা হচ্ছে আউট। এই টিসির ইন আউট লেখাটা কন্টিনিউটি শিটে টিসির ইন আউট লেখা, খুবই সিম্পল। আমার মনে হলো ওকে যে পারবো, তো ওকে পাঠিয়ে দেওয়ার পর আমি ওই শুরু করলাম। ওই শুরু থেকেই আমার রাজভাইয়ের সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করা। তারপরে দীর্ঘ জার্নি, 6-7 বছর কন্টিনিউ করলাম। যখন সহকারী হিসেবে কাজ করলেন, তখন কি ধরনের পরিশ্রম হতো কাজ শেখার ক্ষেত্রে, সেই দিনগুলোর কথা কি মনে আছে? পরিশ্রম কি, আমরা হ্যাঁ অনেকে করতো, অনেকে করতো না। আমাদের ওই সেটে অ্যাসিস্ট্যান্ট ছিল 6-7 জন, অনেকেই কাজ করতো না, অনেকেই কাজ করতো। আসলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ হচ্ছে সব, স্পেসিফিক কোনো কাজ নাই যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে ক্রিয়েটিভ সেকশনে কাজ করতে হবে, ব্যাপারটা ওরকম না। মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো আপকামিং ডিরেক্টর, রাইট? সো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সব শিখতে হবে, ম্যানেজমেন্ট, প্রোডাকশন কন্ট্রোল, মানে আর্টিস্ট কন্ট্রোল থেকে শুরু করে সবকিছু, ক্রিয়েটিভ যত ফ্রেম, ডায়ালগস, স্ক্রিপ্টের মানে স্ক্রিন প্লে কি, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে হচ্ছে যে শুধু আমি ওই অ্যাকশন কাট বলবো, ব্যাপারটা ওরকম না। আমরা যেটা করছি যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে হচ্ছে সহকারী পরিচালকের যত কাজ সব আমার কাজ, সবকিছু করবেন। সে যদি বলে ওইটা করো, ওইটাই আমার কাজ, ওইটা মানে যে কাজই হোক, টিস্যুটা দাও, ওইটাই আমার কাজ।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হচ্ছে সহকারী পরিচালক, একদমই পরিচালকের যত কাজ সব হচ্ছে অ্যাসিস্ট্যান্টের কাজ। একটু স্পেসিফিক্যালি যদি অ্যান্সারটা চাই রাজু ভাইয়া, সহকারী পরিচালক হিসেবে রাজু ভাইয়ের থেকে আপনি কি কি শিখেছেন? আমি আমার যা শেখা সব রাজভাইয়ের কাছ থেকে। স্পেসিফিক্যালি যদি আমি জানতে চাই যে হ্যাঁ এই 3টা কাজ আমি আসলে রাজ ভাইয়ার থেকেই শিখেছি। আচ্ছা, সেটা হচ্ছে গল্পের সাথে কাস্টিং সিলেকশনটা। ওয়াও, এটা সবথেকে হার্ড পার্ট আমার মনে এটা হয়। এটা খুব, এটা আমি মনে করি এটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। দেখেন রাজভাইয়ের কোন কাজটা মানে ব্যবসা সফল বা মানে জনপ্রিয়তার শীর্ষে না, মানে সেই গ্র্যাজুয়েট থেকে শুরু, গ্র্যাজুয়েট, আপনি ফ্যামিলি ক্রাইসিস, আপনার মাইক, হ্যাঁ এটা আমাদেরই গল্প, সিঙ্গেল অসংখ্য। এটার কারণ হচ্ছে গল্পের সাথে প্রপার কাস্টিংটা করতে পারে বস। অ্যাবসলিউটলি রাইট। যার কারণে আমি এটা চেষ্টা করি, অনেক সময় হয়ে ওঠে না, কারণ মানে গুরু শিষ্যের সাথে তো একেবারে হুবহু হবে না, বাট আমি ট্রাই করি যে মানে গল্পের সাথে প্রপার কাস্টিংটা করার। চমৎকার। আপনাকে নিয়ে আপনার দর্শক ভক্তরা কিন্তু অনেক কিছু বলছেন। Okay. চলুন আমরা পড়ে আসি তাহলে। প্লিজ ওকে। প্লিজ। সালাম লিখেছেন। ওয়ালাইকুম আসসালাম। না না, সালাম ওনার নাম। ও ও রাজু ভাইয়া। এটা হয় একদম সিরিয়াসলি রাজু এই ভাইয়া। প্রসঙ্গে আমি বলে নেই। Okay. আমি ব্যাংক কলোনিতে ছিলাম পুরান ঢাকায়, তো আমার ফ্রেন্ডের মামার নাম হচ্ছে সালাম। ওকে। তো আমাদের প্রথম পরিচয়, সে বলতেছে সালাম, ওয়ালাইকুম আসসালাম, কয় ভাই না আমার নাম সালাম। ও মানে ও কোইন্সিডেন্সলি মিলে গেল আর কি। Okay. সালাম লিখেছেন। Okay. লাইভে চলে এলাম। আসসালামু আলাইকুম, অনেক সুন্দর আলোচনা চলছে, খুব সুন্দর হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে রাতের আড্ডায় যুক্ত হওয়ার জন্য। আজাদি হোসেন লিখেছেন, it is now 11:30 p.m. Yes, I am now watching a wonderful Adda live show on NTV. Today's invited guest is actor and director Mr. MNU Raju. Okay. আজাদি হোসেন, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের নিয়মিত দর্শক। আমি প্রায় না আসলে প্রতি সপ্তাহে আমি আপনার কমেন্টস পড়ি, তবে নতুন কথার অপেক্ষায় থাকলাম কিন্তু আমি। রাজ লিখেছেন, রাজু ভাইয়া আমার খুবই পছন্দের একজন অভিনেতা। থ্যাংক ইউ। সালমা লিখেছেন, দেনা পাওনা নাটকে রাজু ভাইয়ার অভিনয় অসাধারণ ছিল। আমার দেখা রাজু ভাইয়ের অভিনীত ওয়ান অফ দ্য বেস্ট নাটক। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হোসেন লিখেছেন, মাই ফেভারিট শো, থ্যাঙ্কস টু MNU রাজু ফর ইয়োর নাইস টকিং অ্যাবাউট ইয়োর রিসেন্ট ওয়ার্ক। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো এই ছিল আমাদের দর্শকদের কথা। আর দর্শকরা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু চাইলে আপনাদের মনের কথাগুলো আপনার কমেন্ট সেকশনে লিখে আমাদের যে আজকের অতিথি, আড্ডার অতিথি, তাকে কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন। আমি আপনাদের হয়ে সেই বার্তা তার কাছে পৌঁছে দেব। আমরা কথা বলছিলাম আপনার সহকারী পরিচালক হিসেবে যে জার্নিটা ছিল, সেই সময়কার কথা জানতে চাচ্ছিলাম। এই মুহূর্তে যে প্রশ্নটা ভাইয়া, সেটা একজন সহকারী পরিচালকের কাছে এবং একই সাথে একজন নাট্য নির্মাতার কাছে, কারণ এখন আপনি পুরোদস্তুর নাট্য নির্মাণ করেন। সেই সময় মানে যে সময় আপনি সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন, সেই সময় নাটক নির্মাণ আর এখনকার নাটক নির্মাণের পদ্ধতিগত কতটা পার্থক্য আপনার চোখে পরিলক্ষিত হয়? শুধু টেকনিক্যাল অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমরা আমাদের সময় 450-তে কাজ করতাম, ছোট ছোট ডিবি ক্যাম থাকতো, সেটা এখন ওটা বাদ, ওই সময়টা এখন নাই। এখন লেন্সিং এর অনেক বিষয় থাকে। আর একজন ডিরেক্টর তখনও গল্প ভাবতো, এখনো গল্পই ভাবে। সো ডিরেক্টরের গল্প ভাবনা অবশ্য চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, সমসাময়িক কাজ করে অনেকে। কিন্তু আমার মনে হয় যে ডিরেক্টরদের ওই সময় আর এই সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে, এই সময়ের ডিরেক্টর হয়তো ভাইরাল টপিক নিয়ে কাজ করতে চায়, আর ওই সময়ের ডিরেক্টরগুলো আসলে গল্পই দেখাতে চায়। আমি এই বিষয়ে একদম একমত। দেখবেন একটু ধরেন যে রাজভাই তো এখনো কাজ করছে, বারবার রাজভাই প্রসঙ্গ চলে আসে, কারণ আমার বেড়ে ওঠা, আমার শেখা সবকিছুই তো ওখান থেকে। দেখেন ভাইয়া কিন্তু মানে গল্প নির্ভর কাজই করে যাচ্ছে, মানে ট্রেন্ডি কাজটা কিন্তু
চাইলে পারে ট্রেন্ডি কাজ, যে এখন এটা চলতেছে এটা চলতেছে, কিন্তু শুরু থেকেই গল্প নির্ভর, পারিবারিক কেন্দ্রিক বা রিলেশন এই টাইপের কাজই করে যাচ্ছে। সো আমার কাছে ওই সময় ডিরেক্টর এই সময় ডিরেক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে, এই সময় ডিরেক্টর অনেকটা ট্রেন্ডি চায়, মানে এখন কি চলতেছে ওকে ফাইন এটাই করো। তো ওই সময় ডিরেক্টরগুলো মানে বরাবরই গল্প নির্ভর। বাহ, চমৎকার। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন প্রিয় নির্মাতা যুক্ত হয়েছেন। নির্মাতাকে সাধুবাদ জানাতে আরো নির্মাতাই আমাদের সঙ্গে আছেন, এটা খুব ভালো লাগার বিষয়। তবে তার ব্যাপারে ছোট্ট একটা ইনফরমেশন, তার সঙ্গে আপনি সর্বশেষ ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন, বা ওটিটিতে ওনার কাজে আপনি অভিনয় করেছেন। আপনি বোধহয় গেস করতে পারবেন, রাইট? আমি হিন্ট দিয়ে দিয়েছি। দর্শক, আমাদের সঙ্গে আছেন নির্মাতা এবং চিত্রনাট্যকার অনম বিশ্বাস ভাইয়া। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ, কি অবস্থা? আমাদের অবস্থা ভীষণ ভালো। দাদা কেমন আছেন? দাদা এই তো রাজু, ভালো আছি। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। To see you, great to see you. Good to see you too. প্রিয় একজন মানুষ, আপনি এই অনুষ্ঠানে যে যুক্ত হয়েছেন, আমি ভীষণ লাকি রিয়েলি। না আমার তুমি আমার অনেক পছন্দের, সেই জন্যই যুক্ত হলাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনার থেকে আমরা কাজ পাচ্ছি না, রঙ্গিলা কিতাবের পর আপনার কোনো কাজ আমরা পাচ্ছি না। আমিও পাচ্ছি না, এটা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি বলতে হবে দাদা, মানে কেন পাচ্ছি না। হ্যাঁ, রঙ্গিলা কিতাবের পরবর্তী চ্যাপ্টার কবে আসবে? আমরা তো সবাই মুখিয়ে বসে আছি। রঙ্গিলা কিতাবের পরবর্তী চ্যাপ্টার কবে আসবে সেটা জানি না, তবে মানে এটা তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমার খুব ইচ্ছা যে পরে রঙ্গিলা কিতাবের কোনো কিছু আসলে ওই গল্পটা আসলে বড় পর্দার জন্যই নিয়ে আসার। আমার কাছে মনে হয় যে ওটিটির চাইতে এখন তো বড় পর্দায় আমার মনে হয় যে গল্পটার যে ধরনের প্রেক্ষাপট, সেটা আমার কাছে মনে হয় যে বড় পর্দার জন্য অনেক আরো মানানসই। আর সামনে তো আমরা এমনিতে একটা আমার ফুটবলের যে সিনেমাটা ঠিকানা বাংলাদেশ, ওইটা সামনে নিয়ে আসবো, তো ওইটাই শেষ করার জন্য আসলে গত কয়েকটা দিন গেল। বাহ, 7 বছর পর তাহলে কি আমরা আগামী বছর প্রত্যাশা রাখতে পারি যে নির্মাতা অনম বিশ্বাসের সিনেমা আমরা বড় পর্দায় দেখতে পাচ্ছি? হ্যাঁ, হোপফুলি ডেফিনেটলি। বাহ, চমৎকার। সেই কাজ দেখার অপেক্ষায় রইলাম সবাই। ভাই, আপনার কাছে প্রশ্ন আমার, রঙ্গিলা কিতাবে অনেক চরিত্র ছিল এবং আমরা যেটা জানি যে রঙ্গিলা কিতাব একটি উপন্যাস থেকে নেয়া, সেখানে এত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আপনি রাজু ভাইকে কেন ভেবেছিলেন, সেই গল্পটা একটু জানতে চাই। দাদা আপনি বলবেন, ডেফিনেটলি বলবেন, কিন্তু এইটা বলার আগে আমি বলি, আমাদের আয়েশা আমাকে বলতেছে, আপু বলতেছে যে আপনি কি রঙ্গিলা কিতাবে ছিলেন? হ্যাঁ। তো কোন ক্যারেক্টার? ওইটা। ও মাই গড, আপনি ওইটা? মানে এইটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে দাদা আমাকে এমন ভাবে প্রেজেন্ট করছে, এটা ভেরি ইম্পর্টেন্ট যে আমার চরিত্র থেকে বের করে আপনি একটা চরিত্র প্রেজেন্ট করতে পারছেন। সেজন্য আমি লাকি। সেজন্য আমি তাকে নেয়ার পেছনের কারণটা জানতে চাচ্ছি, সেই গল্পটা শুনতে চাই। না, আমার কাছে যেটা আমরা যে ক্যারেক্টারটার জন্য রাজুকে চুজ করছিলাম, সেটা খুব আমার কাছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেক কালারফুল ক্যারেক্টার ইন আ ওয়ে, যে ক্ষণে ক্ষণে নিজের রং বদলাতে পারে আর কি, মানে ওই সেন্সে কালারফুল আর কি। শুধুমাত্র মানে ফাঙ্কি ক্যারেক্টার সেটা আমি বুঝাইনি। তো এবং একই সাথে যে অসম্ভব মিষ্টি কথা বলতে পারে, হাসতে পারে, এবং হাসতে হাসতে হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে যেতে পারে, কিন্তু ওই ভায়োলেন্ট হওয়ার সময়টাতেও ওর ভেতরে ওই সুইটনেসটা থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা কমপ্লেক্স একটা কেমিস্ট্রি, মানে নিজের ভেতরে ওই ব্যাপারটাকে ক্যারি আউট করার জন্য আমার কাছে মনে হচ্ছিল যে রাজু এটা সামহাউ এটা খুব সুন্দর করে ক্যারি আউট করতে পারে। এটার জন্য এক ধরনের একটা ইনোসেন্স এবং চেহারাটার ভেতরেও ওইটা থাকতে হবে, ওই মানে হাসিটা ওইরকম হইতে হবে, কিন্তু তারপরে যে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে ওইটাও খুব ন্যাচারাল জায়গা থেকে আসতে হবে। তো এইটা আমার কাছে মনে হয় যে, এবং আমরা শুটের সময় আমার কাছে মনে হয়েছে যে শুটের পরে যখন আমরা ফুটেজ গুলি দেখছি, বারবার করে দেখছি, তখনও মনে হয়েছে যে প্রেডিকশনটা আসলে ঠিক ছিল। রাজু অসম্ভব চমৎকার ভাবে ওই ক্যারেক্টারটাও প্লে করছে, মানে যতটুকু টাইম ও স্ক্রিনে ছিল। থ্যাংক ইউ।
হ্যাঁ, কারণ দখল করে নিছে পুরো ব্যাপারটা। আমি একদমই মনেই করতে পারছি না, কারণ আমি তো রাজু ভাইকে এভাবে দেখতে অভ্যস্ত। ওই টুপি পরা, মানে ওই গেটআপে আমি মানতেই পারছি না। আমি আবারও দেখবো রঙিলা কিতাব, আমি আরো একবার দেখতে বসবো এবং সেখানে শুধুমাত্র রাজু ভাইকে আমি দেখতে বসবো। হ্যাঁ ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে ওয়ার্দি হবে। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ অনম ভাই আমাদের সঙ্গে এই রাতে এই আড্ডায় যুক্ত হবার জন্য। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনার উপস্থিতি আমাদের আজকের এই আলোচনাকে আরো একগুণ পজিটিভ এনার্জি দিয়ে ভরিয়ে দিল। দাদা ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ থ্যাংক ইউ রাজু, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর একটা, আমার মনে হচ্ছিল আমি পুরো অনুষ্ঠানটা আপনাদের হাতে ছেড়ে দেই। আপনারা দুজন আপনাদের অভিজ্ঞতা আর রঙিলা কিতাবের জার্নির গল্পটা আপনারা বলুন। আচ্ছা, রঙিলা কিতাব উপন্যাসটা কি আপনার পড়া হয়েছিল কাজে যাওয়ার আগে? না, আমি আপনাকে গিফট করব, আপনি অবশ্যই Sure, করবেন। sure, এবং sure, sure. আমি যেহেতু আমার এই ধরনের কাজ দেখতে আসলে ভালো লাগে না যেটার বইটা আমার ইতোমধ্যেই পড়া। আচ্ছা আচ্ছা, মানে জানা জিনিস কেন জানবো? হ্যাঁ, জানা Right, জিনিস, right, কারণ right. এটা হ্যারি পটার দেখার পর যখন আমি বইটা পড়েছিলাম আমি ভীষণ আশাহত হয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। তো সেই জায়গা থেকে আমি এটা Okay. বন্ধ করে দিয়েছি। Okay. কিন্তু রঙিলা কিতাব আমি দেখার পরপরই যখন পড়ি আমার কাছে না খুব একটা ডিফারেন্ট লাগেনি। এটার সব থেকে প্রশংসার দাবিদার হচ্ছেন আসলে অনম ভাই নিজে, হ্যাঁ, দাদা কারণ এত ভালো চিত্রনাট্য উনি লেখেন ডিটেইলিং আনতে পারে। হ্যাঁ, এবং উনি না থাকে না যে যতটুকু ওনার শুটিং এর স্বার্থে চেঞ্জ করা প্রয়োজন ঠিক ততটুকুই উনি Right, চেঞ্জ right, করেছেন, right, বাকিটুকু সাদৃশ্য রেখেছেন। এবং আমার কাছে যখন আমি বইটা পড়ছিলাম আমার মনে হচ্ছিল আমি প্রত্যেককে দেখতে পাচ্ছি, ইমরান আচ্ছা, ভাইয়া, পরিমণি আচ্ছা, আপু, আচ্ছা। বাবু আঙ্কেল, আচ্ছা। মনোজ ভাই, সবাইকে। তো সেটার জন্য আমার আচ্ছা। রাজু ভাইকে কেন আমি মনে করতে পারছি না, কারণ আপনার লুকটাই এত ডিফারেন্ট ওয়েতে different, রিপ্রেজেন্ট right, করা right. মানে হয়েছে। আমাকে নরমালি যেভাবে দেখে দর্শক, এক্স্যাক্টলি ওটা থেকে ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লে করছে। অ্যাবসলিউটলি রাইট। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরো একজন নির্মাতা, নির্মাতা, নবীন নির্মাতা। দেখে নিচ্ছি আমাদের সঙ্গে কে আছেন। ওকে, হ্যালো, আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় নির্মাতা যার কন্টেন্ট রিলিজ হওয়ার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায়। তিনি হচ্ছেন কে এম সোহাগ রানা ভাইয়া। ভাইয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পাতায়া থেকে। শুটে ব্যস্ত নিশ্চয়ই। কেমন আছিস? কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? ও মানে এক কোশ্চেনে দুজনকে বলে দিলি। ওকে, আমরা ভালো আছি। আপনার বলেন, আপনার আচ্ছা, শুটিং না, আমি ওটা ব্যস্ততা বলছি। কেমন চলছে? আমার ব্যস্ততা চলছে, আমরা তো আসলে কাজ করি কম, ভাবি বেশি। যেমন এই যে রাজু ভাইকে নিয়ে ভাবছি আসলে সে কি করছে, কোথায় আছে, খবরটা নেই। রাজু ভাই আসলে আছেন কেমন? আছি রে, আছি আলহামদুলিল্লাহ, ঠিকঠাক ঠিকঠাক। না, ঠিকঠাক আমারও মনে হচ্ছে, কারণ আপনাকে বেশ সুন্দর লাগছে। ও মাই গড, থ্যাংক ইউ, চোখ লাগাইছ। সুন্দর লাগ। মাশাআল্লাহ বল, মাশাআল্লাহ বল। আচ্ছা, না, রাজু ভাই এমন একজন মানুষ, আসলে সে তো শুধু মানুষ না, সে পরিবার, সে একজন বড় ভাই, অত্যন্ত ভালোবাসার মানুষ আমার। লাভ ইউ রাজু ভাই। লাভ ইউ টু, লাভ ইউ টু। আমাকে আপনি রাজু আচ্ছা। ভাইয়া নিয়ে একটি, রাজু ভাইয়ার একটি ভালো দিক এবং একটি মন্দ দিকের কথা বলুন। বল, সবই জানিস, দুইটা না অনেক কিছু জানে। কিন্তু ব্যক্তি রাজু ভাইয়া, অভিনেতা রাজু ভাইয়া না, কিন্তু ব্যক্তি রাজু ভাইয়ার। বল, ব্যক্তি রাজু ভাই যেটা ভালো মনে করিস। দিক যদি বলি তাহলে সেটা হচ্ছে সে কারণ ছাড়াই আমাকে অনেক ভালোবাসে, পছন্দ করে ছোট ভাই হিসেবে। রিয়েলি? আর খারাপ দিক যদি বলি সেটা হচ্ছে সে, তাকে যদি আমি কোনো ক্যারেক্টারের কথা বলি, যদি বলি যে আপনার এই মুহূর্তে মাথা চুল ফেলে দিতে হবে, ইনস্ট্যান্ট দ্বিতীয়বার ভাববে না, ক্যারেক্টার কি করতে হবে এগুলো কিছু সে ভাববে না, শুনবেও না। তো এটা আমি মনে করি খারাপ দিক। আগে জানা উচিত যে আসলে ও আমাকে কি করবে না করবে। তিনি ভালো, আপনাকে এটা ভালো, ভালোবাসেন ভালো এবং খারাপ বিশ্বাস করেন বলেই তো এটা করেন। হ্যাঁ, এটা হচ্ছে ওর প্রতি সেটাই। আমার মানে অসম্ভব কনফিডেন্স। হ্যাঁ, যে ও যেহেতু আমাকে বলছে ভাইয়া এইটা আপনার এই চরিত্র, আমি ওর ব্রিফিং এ যতটুকু মনে হয় যে এটার মধ্যে কিছু নাই, কিন্তু আমি ড্যাম শিওর যে চরিত্র যাই হোক ও আমাকে ওই জায়গাটা নিয়ে যাবে। বাহ, হ্যাঁ, ওই কনফিডেন্ট জায়গা থেকে বলছে ওকে ফাইন, মানে ডেট লাগবে কবে? হ্যাঁ, আমরা যেটা হয় যে আমাদের এই মুহূর্তে যেমন আমার আশেপাশে রাজুভাইয়ের কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার। আমি এখানে এসেও দেখি প্রচুর ফ্যান। আমি যদি চাই আপনাদের সাথে একজন ফ্যানকে পরিচয় করে দিতে পারি। রাজু ভাইয়ের ভীষণ রকমের একজন ফ্যান। রাজু ভাই, আমি আপনার বড় ফ্যান। আমাদের সঙ্গে, ওয়াও, আমাদের সঙ্গে আছেন অভিনেতা আরুজ খান। হ্যালো ভাইয়া, আই হোপ ইউ অল হ্যাভ আ গ্রেট টাইম দেয়ার। হ্যালো। Yeah, we are having a great time, but আমি তো হচ্ছে গিয়ে
গানে শুধু সারাক্ষণ MMU যাক, অনেক ভালো লাগলো। আজকে প্রোগ্রামটা আমি যখন প্রথম শুনলাম যে আমি একা গেস্ট, আমার কাছে খুব মানে আনইজি ফিল হচ্ছিল যে এত কথা আমি একা কিভাবে বলবো, বাট আই এম রিয়েলি লাকি যে এত মানুষ, আলহামদুলিল্লাহ। লাভ ইউ অল। এক্সপেন্সিভ অ্যাক্টর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, জমে ক্ষীর। একে ভার্সেস একে। গান কিন্তু থাকবে দাদু, গান কিন্তু থাকবে। একে ভার্সেস একে, রাইট। সো আমরা গান শুনবো, তবে গান শুনতে শুনতে আমরা আসলে বিদায় নিব। হ্যাঁ, সো এই জন্য এই মুহূর্তে গানটা শোনাতে পারছি না, কিন্তু শেষ পর্যন্ত থাকলে আপনারাও গানটা শুনতে পারবেন। কিন্তু এই মুহূর্তে ধন্যবাদ জানাতে চাই এবং বিদায় জানাতে চাই, কারণ রাজু ভাইয়ের সাথে আমার অনেক আড্ডা বাকি। এই লাভ ইউ। বাহ, এটা কিন্তু সত্যি থাকে না যে এক ধরনের প্রাপ্তি, আমি যে বলছিলাম যে ভালোবাসা। এবং আমি খুব মুগ্ধভাবে দেখলাম যে প্রথমে রাকেশ দাকে দিয়ে আমরা শুরু করলাম, রাকেশ দার পর বাপি ভাইয়া, তারপর অনম ভাইয়া, সোহাগ ভাইয়ার সাথে আরুষ ভাইকে আমরা বোনাস পেয়ে গেলাম। তো এটা না, এই মুহূর্তে কেউ আসতে চাইলেও আমি দিব না, কারণ আমার আপনার থেকে অনেক গল্প শোনা বাকি। ওয়েল, একটা তো কথা শুনলাম যে তখন নাটক নির্মাণে কি পার্থক্য ছিল, কিন্তু আপনি যখন নিজে প্রথম পরিচালকের খাতায় নাম লেখালেন, তখন কি আপনি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ। কি ছিল সেটা? সেটা বলি। ওকে, আমার প্রথম ডিরেকশনে কাস্টিং ছিল নিশো ভাই। ওকে। হ্যাঁ, তো নিশো ভাই কাস্টিং ছিল আর অহনা কাস্টিং ছিল। তো সেটা থাকার পরে আমার শুটিং এর আগের দিন পর্যন্ত সব ঠিকঠাক, শুটিং এর দিন সকালে নিশো ভাই ফোন ধরে না। আমার প্রোডাকশনটা মানে আমার যে প্ল্যানিং, আমার যে ইয়ে ছিল, কি বলে, আমার যে ক্যানভাসটা ছিল ভাইয়াকে নিয়ে, হয় না যে আমি একটা কাস্টিং যখন করি তাকে ভেবেই করি আসলে। সো যখন ভাইয়াকে আমি পেলাম না, তখন মানে ইনস্ট্যান্ট আমাকে রিপ্লেস করতে হলো অন্য একজন আর্টিস্টকে, এবং সে আর্টিস্টকে নিয়ে আমি কাজটা করলাম, কিন্তু আজও পর্যন্ত কাজটা আমি রিলিজ দিইনি, কারণ এটা আমার ক্যানভাস অনুযায়ী হয় নাই বলে আমি রিলিজ দিইনি। এটা আমার আজীবন মনে থাকবে, এবং আমি ওটা কোনোদিন রিলিজ দিব না, কারণ আমার ক্যানভাস অনুযায়ী হয় নাই তো এটা। কিন্তু এরপর কি আফরান নিশো ভাইকে নিয়ে কোনো কাজ করা হয়েছিল? হয় নাই। ওকে, হয়তো হবে, হয়তো হবে না, সেটা মানে সিচুয়েশন বলবে। ওকে, এখন তো পরিচালক হিসেবে আপনি ছোট পর্দায় কাজ করছেন, যদিও খুব কম কাজ করেন। এটা বলি, ভাইয়া অসুস্থ ছিল, দ্যাটস ওয়াই কাজ হয় না। আচ্ছা, ওকে। সো ছোট পর্দায় তো আপনি কাজ করেন, যদিও খুব বেশি কাজ করেন না, বছরে খুব বেশি হলে 2টো কাজ আমাদেরকে উপহার দেন। এই ব্যাপারটা এরকম না যে আমি বেছে বেছে করি, আমি শুধু সিনেমা হলের কাজ বেশি করি, বাইরের কাজ কম করা হয়। সিনেমা ওয়ালার কাজ করছেন, সিনেমার জন্য কাজ কবে করবেন? ডেফিনেটলি, এটা একজন ডিরেক্টর হিসেবে তো সবারই আসলে একটা ইচ্ছা থাকে। হ্যাঁ, তো আমারও আছে, কিন্তু আমার হয় কি যে ধরেন আমি কাজ করলে একটু ডিটেলিং কাজ করতে পছন্দ করি। আমি লাস্ট একটা কাজ করলাম হচ্ছে রেশমি চুরি, ওইটা জোবান ছিল, টোটেনি ছিল, আর অনেকে ছিল, বদ্দা মিঠু ছিল, রুমেল ভাই ছিল। তো যেটা হয় দেখেন, ওই আমার স্টোরিটা ছিল একজন লেসফিতাওয়ালা লেসফিতা বিক্রি করে, তার একটা প্রেম কাহিনী, আপনি যে মানে সো ওইটায় আমি 90s ভাইবসটা দেখানোর ট্রাই করছি। দেখেন আমাদের সময় হয় কি যে 90s ভাইবস আপনি দেখাচ্ছেন, কিন্তু আপনি প্লেট দেখাচ্ছেন ধরেন যে এখনকার সময় মানে মুন্নু সিরামিক বা লেটেস্ট আরো যে কোনো মেলামাইনের, বা কিন্তু আপনাকে ভাবতে হবে যে 90তে কি ছিল। রাইট, 90তে কি আপনার ইলেকট্রিক খাম্বা ছিল না ছিল না। সো আমার গল্প লিখতে হলে নাটকের ক্ষেত্রে আমি অনেক লেট করি ভাই, সিনেমায় তো আরো বড় পরিসরে লেট করবো ইনশাল্লাহ, এবং লেট করে আমি করবো ইনশাল্লাহ, যেহেতু স্বপ্ন তো থাকবে। কিন্তু আমি যদি কোনো কাজ করি সেটা আমি একটু ডিটেলিং করার চেষ্টা করি। হ্যাঁ, সেটা টাইম যখন করি হোক, 2000 সালের হোক, মানে আমি 70 সালে যদি আমি কোনো গল্প এই সময় দাঁড়িয়ে পিরিয়ডিক্যাল ফিল্ম করাটা কি আমাদের জন্য চ্যালেঞ্জিং না? ডেফিনেটলি চ্যালেঞ্জিং। তো এখন চ্যালেঞ্জটা নিতে হবে, ডিরেক্টররা চ্যালেঞ্জ না নিলে ডিরেক্টর কেন?
তাই কিন্তু না? সেক্ষেত্রে কি ভাই আপনার কখনো মনে হয় যে আমাদের পার্শ্ববর্তী দেশে যেমন আমরা শুনি ফিল্ম সিটি নামে একটা এরিয়া আছে যেখানে ওরকম ভাবে সেটটাকে সাজানো হয়, আমাদের এখানে কিন্তু সেটা হতে হতে বা হয়ে ওঠেনি, ব্যাপারটা এরকম হবে। আচ্ছা, আমরা আপনি এখন আশা আমরা যদি রাখেন। রোদ বলি, এই সিনেমাটার যে মানে লোকেশন দেখানো হয়েছে, ক্যারেক্টারাইজেশনের সাথে লোকেশনের যে মানে সংমিশ্রণ, এটা তো ডিরেক্টরের মানে ইচ্ছা ছিল বলে হয়েছে, তাই না? আপনার ইচ্ছাটা থাকতে হবে। কারণ আপনি যদি চান ঢাকার ভিতরে আপনি পোবাল বানাতে চান, এটা তো হবে না। ঢাকার মধ্যে একটা গ্রাম দেখাতে চান, এই আসো এই এটা একটু ফ্রি আছে এখানে করে ফেলি, হবে না। আপনাকে ডিরেক্টর হিসেবে আপনার ওই সিলেকশনটা আপনার উপরে। রাইট রাইট। আবার একটু অভিনয় প্রসঙ্গে আসতে চাই। মাইক নাটকে সুরে কথা বলার পদ্ধতি অভিনেতাকে বুঝিয়ে দিতে গিয়ে গ্রাজুয়েট হয়ে গেলেন। ও মাই গড, এটা জানলেন কিভাবে? গ্রাজুয়েট নাটকে আপনি অভিনয়ের সুযোগ পেলেন, এটা আপনি কিভাবে জানলেন? এই গল্পটা আজকে শুধু আমি একা না, আমরা সবাই জানতে চাই, সবাই শুনতে চাই। হ্যাঁ, একদম সিরিয়াসলি। আমি তখন রাজভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। মাইক নাটকে আমাদের হাসান মাসুদ ভাই হচ্ছে একটা এরকম একটা চরিত্র ছিল, নাকা কথা বলে, এই তো ওই যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তো আমাকে ওই অনেক সময় আর্টিস্টের স্ক্রিপ্ট ব্রিফ করতে হতো, বস বলতো যে সিনটা বোঝাও। তো আমি যখন সিন বোঝাতে যেতাম উনি ওনার মতো করে বলতাম, বলতাম হ্যাঁ এরকম না, আপনি এরকম বলেন, কি খুঁয়ে না, মানে এই তখন বসের মাথায় যেটা নিয়ে নিছে যে রাজু তো ওনার থেকে বেটার করতেছে বা ভালো হচ্ছে, বা ও এই টাইপের ক্যারেক্টার করলে ভালো করবে, আমি জানি না। তো মাইকের পরে আমাদের একটা সিরিজ শুরু করলাম, এনটিভির প্রোডাকশনটা। মানে রিয়েলি যে আমি ভেরি লাকি যে এনটিভির অনেক কাজ আমার হিট কাজ। এবং তাহলে কি এনটিভিতে আপনার অভিষেক হলো? আমার এনটিভির কাজের মধ্যে দিয়ে হ্যাঁ, মাইকের ছোট অভিনয়, রাইট অভিষেক হয়েছে, রাইট। সো তারপরে গ্র্যাজুয়েট একটা গল্প শুরু করলাম আমরা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তো আমি আসি। তো তখন যেহেতু জাহিদ ভাই আছে, তিশাপা আছে, আর অনেকে ওই সময় তো সুপারস্টার সব। তো হয় না যে ভাইয়ার একটু লেটে সেট আসবে, এটি স্বাভাবিক। তো তখন যেহেতু আমি ক্রিয়েটিভ টিমে, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, আমরা আরও 4-5 জন ছিলাম, অনেকেই অভিনয় করতে পারতো, রন ছিল, আসাদ ছিল। তো তখন ভাইয়াদের আসতে লেট হওয়ার কারণে আমরা চিন্তা করতাম আমরা 2-4টা সিন করে ফেলি। ওকে। এই 2-4টা সিন করতে যেয়ে তখন বস হচ্ছে আমাকে ওই ক্যারেক্টারটা চিন্তা করছে যে রাজুকে দিয়ে এরকম একটা চরিত্র করাবো, এটা আমি জানতাম না। আচ্ছা, তখন তো সোশ্যাল মিডিয়ার এত বিস্তার ঘটেনি, তাহলে যে গ্র্যাজুয়েট নাটকে আবুল, সরি গ্র্যাজুয়েট নাটকে আপনার চরিত্রটির নাম ছিল আবুল, এই নাটকে একজন রিকশাওয়ালা মামার সাথে আপনার একটি সুন্দর স্মৃতি আছে, সেই স্মৃতিচারণ করে আসি। আমি যখন পুরান ঢাকা ছিলাম, পুরান ঢাকা থেকে আমাদের আমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমার ম্যাক্সিমাম টাইমে আসতে হতো ইউটিসিতে, আমরা কাজ করতাম, এডিটিং প্যানেল ছিল আমাদের। তো তখন ওখান থেকে মানে আইজিগেট ব্যাংক কলোনি থেকে এখানে আসতে 150 টাকা রিক্সা ভাড়া। এবং মজার ব্যাপার হচ্ছে ওই রিক্সাওয়ালা আমাকে চেনে, তখন কিন্তু ইউটিউব নাই, রাইট। সে তখন হচ্ছে ডিভিডির প্যাকেজ পাওয়া যেত আর কি, 1400 টাকা দিয়ে ফুল ডিভিডির প্যাকেজ কিনে সে আমাকে বলতেছে যে শুধু আপনার কারণে 1400 টাকা দিয়ে আমি পুরা ডিভিডির প্যাকেজ কিনছি। এটা শুনে ভালো লাগা স্বাভাবিক। আরও যেটা ভালো লাগলো সেটা হচ্ছে আমি যখন ইউটিসির ওখানে নামলাম, নেমে আমি ভাড়া দিচ্ছি, ভাড়া নেবে না, আমি মানে আপনার আমি নিয়ে আসতে পারছি, এটি তো আমার কাছে অনেক প্রাপ্তি। তো আমার কাছে অনেকে বলে যে আমরা শুটিংয়ে মেকআপ রুমে অনেকে কথা হয় যে আমি অ্যাওয়ার্ড পেলাম 17-তে, 18-তে, 19-এ, 20-এ। তখন আমি মজা করেই বলি যে আমি প্রথমে অ্যাওয়ার্ড পাই হচ্ছে রিক্সাওয়ালার কাছ থেকে, ওটা আমার কাছে ডেফিনেটলি অ্যাওয়ার্ড। মানে যদিও তাদের সাথে ফান করি, বাট আমি রিয়েলি ফিল করি ওটা আমার অ্যাওয়ার্ড। হ্যাঁ, ওই সময় একজন রিক্সাওয়ালা মানে আমার কারণে ডিভিডি কিনে নাটক দেখে এবং সে আমার কাছে ভাড়া নিল না, 150 টাকা। এটা মানে হ্যাঁ, একজন রিক্সাওয়ালার কাছে 150 টাকা সেই সময় অনেক টাকা, অবশ্যই। সো এটা আমার প্রাপ্তি। ইনফ্যাক্ট ওই চরিত্রের কারণে 2026 সালেও আমি ফিডব্যাক পাই, আমাকে বলে আপনি গ্র্যাজুয়েট আবুল না ভাই, একটা ছবি তুলি। এইটাও আমার কাছে অ্যাওয়ার্ড যে এত বছরের। কখনো কি এটা মনে হয় যে তখন আপনাদের সময় কিন্তু আপনার জেনুইন
ফ্যান্স পেয়েছেন, হ্যাঁ, হয়তোবা গ্রোথটা একটু ধীরে হয়েছে। হ্যাঁ, এখন বুস্ট হ্যাঁ, মানে বুস্ট এখন করা ফ্যান মানে ফ্যান আমার নাই এক্স্যাক্টলি, মানে এখন আলহামদুলিল্লাহ। যেমন হয় যে আমরা রাতারাতি কিন্তু তারকা খ্যাতি পেয়ে যাই, সেটা কারোটা সাস্টেন করে, কারোটা সাস্টেন করে না, সেটা লাক, টাইম, তার কাজের, তার প্রফেশনালিজম, অনেক Right. কিছুর উপর আসলে ডিপেন্ড করে। কিন্তু এই যে ফ্যান্স বা দর্শক ভক্তের কথা যদি বলি, সেটা আমার কাছে সব বরাবরই মনে হয় যে আমার সিনিয়র যারা ছিলেন তারা যেভাবে পেয়েছেন, আমরা এসে আমরা এই একটা জায়গা থেকে বেশি খুব খুব আনফরচুনেট আমরা যে আমরা এটা পাইনি। এটা আপনি আরো বেশি হয়তোবা ফিল করতে পারেন, কারণ আপনারও তো, আপনি দেখেছেন আপনার সামনে তারকাকে উঠতে, তারকা হয়ে উঠতে, নিজেও সেই খ্যাতির মধ্য দিয়ে গিয়েছেন, যাচ্ছেন। আপনি এটা কিভাবে দেখেন, এই যে এই পরিবর্তনটাকে কিভাবে এই দেখেন? পরিবর্তনটা কারণ ওই সময় যেটা হয় কি, ওই সময় ফেক মানে পপুলারিটি পাওয়ার পসিবিলিটি খুব কম, এখন বেশি। এখন যে ভালো পারফর্মার নাই তা না, কিন্তু অ্যাবসলিউটলি কিন্তু ভালো খারাপের সাথে যে এই মানে সংমিশ্রণ হয়ে গেছে, এটা দর্শক এখন অনেক সময় বিলিভ করে না, মানে ভালোটাও বিলিভ করে না, মানে ব্যাপারটা ওইরকম, মানে চুন খেয়ে মুখ পুড়লে দই দেখে ভয় লাগে ওইরকম আর কি। এখন ভালো আর্টিস্টদেরকে মনে হয় সেটা তার মানে কি সেও মানে বুস্টিং করা সেলিব্রিটি কিনা। হ্যাঁ, মানে বাট এখনো ভালো যে নাই তা না, ভালো আছে, ভালো এই যে আর্টিস্ট আপনি যে বললেন যে সহকারী পরিচালক হিসেবে যখন আপনি কাজ করেছেন, তখন আপনি তো আপনার চোখের সামনে অনেক গুণী, অনেক জনপ্রিয় তারকা অভিনেতা অভিনেত্রীদেরকে দেখেছেন। তাদের আসলে কোন কোন গুণাবলীগুলো আমাদের এই তরুণ আমরা যারা কাজ করছি তাদের উচিত শেখা, এরকম যদি আমি 3-4টা গুণাবলীর কথা বলি, তাহলে কার কোন গুণাবলীটি এই মুহূর্তে আপনার মাথায় আসে? আমার কাছে মানে যেমন শর্মিলী মায়ের একটা আপনি বললেন যে তিনি ভীষণ বিনয়ী মানুষ ছিলেন, বড় থেকে ছোট সবার সাথে উনি হেসে, মানে ঢুকেই হেসে কথা বলছেন, এটাও কিন্তু খুব বড় একটা গুণ। তো এরকম আর কোন কোন গুণাবলী আছে যেগুলো আমরা আমাদের প্রবীণদের থেকে নিতে পারি? আমার কাছে মনে হয় যে ভালো আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অনেক বেশি আসবে। এইরকম সিচুয়েশন করতে হলে ডেফিনেটলি যারা আমাদের দেশে প্রমিনেন্ট আর্টিস্ট আছে এদেরকে নতুনদেরকে সাপোর্ট দিতে হবে। আমাদের দেশে এখন অনেক আর্টিস্ট আছে যারা নতুনদেরকে কথাই বলতে দেয় না, মানে পারফর্মার হিসেবে অনেক অনেক এইসব ফিল করছি। এইটা করা যাবে না, এটা করা যাবে না। নতুনদেরকে অনেক সুযোগ দিতে হবে, কথা বলতে দিতে হবে। আমি আরো শুনবো এটা, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরো একজন, আমরা একটু দেখে নিই কে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এহসান এলাহি বাপ্পি ভাইয়া, তিনি একজন নির্মাতা। এটা আমার ভীষণ ভালো লাগছে যে আজকে নির্মাতাদের ভিড়ে কিন্তু আর কেউ জায়গা পাচ্ছে না, এটাই আমি দেখতে পাচ্ছি। বাপ্পি ভাই, ভীষণ ভালো লাগলো, আপনি শেষ মুহূর্তে হলো আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। একটু জানতে চাই রাজু ভাইয়ের ব্যাপারে অজানা কিছু তথ্য। রাজু আমার বন্ধু, এর বাইরে আর কোনো কথা নেই। আমাদের শুরুটা একই সময়, ও ফামি ভাইয়ের সাথে ছিল, আমি রাজু ভাইয়ের সাথে ছিলাম। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে শুরুটা একই সাথে, আর ডিরেক্টর হিসেবে তো ও কাজ করতেছে, আমি কম করি, বাট এখনো হাই হ্যালো হয়, যোগাযোগ হয়, দেখা হয়। আগে বেশি হতো আর কি, মানে আগে আজেরা ছিলাম তাই বুঝছিস, তুই তোর জায়গায় ব্যস্ত, আমি আমার জায়গায় ব্যস্তই আর কি, দেখা হয় না। তবে দেখা করিস, দেখা করা উচিত। অবশ্যই বন্ধু, ভালো থাকিস তুই। ওকে, ভালো থাকিস। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের আপনার কিছু দর্শক ভক্ত আরো কিছু কমেন্টস করেছেন, একটু পড়ে আসি। দর্শকই তো প্রাণ। একদমই তাই। আজাদ লিখেছেন, কেমন আছেন রাজু ভাই? ভালো, আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? উনি তো উত্তর দিতে পারবেন না, বাট আশা করছি উনি ভালো আছেন অবশ্যই। লনি লিখেছেন, ওয়ান্ডারফুল লাইফ আড্ডা শো, প্রেজেন্টার ইজ অ্যাক্ট্রেস আয়েশা খান, লুকিং প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। অনেক লিখেছেন, ফোক সঙ্গীতে রাজু ভাইয়ের গলা ভীষণ পছন্দ। আচ্ছা, সরি, লোকসঙ্গীতের, আমি প্রথমেই সরি বলে নিচ্ছি, আজকে আমি ঘুমে পড়ে যাচ্ছি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, তার জন্য আমার পড়তে যতটুকু কষ্ট হচ্ছে তার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। অনেক লিখেছেন, লোকসঙ্গীতে রাজু ভাইয়ের গলা ভীষণ পাকা, ভাইয়ার গলায় একটা গান শোনার রিকোয়েস্ট। এই রিকোয়েস্ট আমি শুরুতেই করে রেখেছি, এই রিকোয়েস্ট আমি গ্রহণ করলাম। মিলন লিখেছেন,
ফ্যামিলি ক্রাইসিস নাটকে 114 নাম্বার এপিসোডে রাজু ভাইয়ার মোজাম্মেল ক্যারেক্টার একটা গান করেছিল, ওটা ভীষণ ভালো লেগেছে, কিন্তু ওটা আজকে আমি গাওয়ার অনুরোধ করতে পারবো না, হাতে সময় কম। জীবন লিখেছেন কেন জোছনা চাই, কেন জোছনা হইলা পরে, গানটি রাজু ভাইয়ার গলায় শুনে গানের গলায় শুনে ভাইয়ার গানের গলার ফ্যান হয়ে গিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আলম লিখেছেন টেল আস অ্যাবাউট ইউর চাইল্ডহুড অ্যান্ড হোমল্যান্ড। চাইল্ডহুড আর হোমল্যান্ডের গল্প করতে গেলে এখন গল্প ভীষণ বড় হয়ে যাবে। এই মুহূর্তে হাতে যতটুকু সময় আছে সেখান থেকে আমি সর্বোচ্চ গানের অনুরোধটা করতে পারি দর্শক, কারণ আড্ডা একদমই শেষের দিকে। আজকে ভাইয়াকে তো বিদায় জানাবো, তবে গানে গানে সেই বিদায় জানাবো। তার আগে আপনি যদি এনটিভি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শক তো ডেফিনেটলি আমাদের সবসময় প্রাণ, দর্শক আছে বলে আমরা অভিনয় করি, দর্শকের ফিডব্যাক পেলে আমরা ভালো কাজ করার আরও আগ্রহ প্রকাশ করি এবং করার চেষ্টা করি। সো যেভাবে ভালোবাসতেছেন আমাকে, ভালোবাসবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এনটিভি বরাবরই আমার প্রিয়, আমার শুরু এবং যদি শেষ বলি, এখনই তো শেষ, মানে শুরু এবং আজ পর্যন্ত আমার ভীষণ একটা প্রিয় চ্যানেল। আমার অনেক ভালো ভালো কাজ এখানে অনিয়ার হয়েছে। সো এখনও একটা সিরিয়াল চলছে, এনটিভির সাথে সবসময় আছি, থাকবো ইনশাল্লাহ। এনটিভিকে ধন্যবাদ। আর আমার প্রিয় নায়িকাই বলি, আপনি আসলে, আমি তো আপনাকে এইভাবে চাই না, আমি নায়িকা হিসেবে চাই, আমার ভীষণ প্রিয় নায়িকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাতের আড্ডা দর্শকদের থেকে আমি বিদায় নিচ্ছি, আজ কথা বাড়াবো না। আপনার সবাই অনেক ভালো থাকুন এবং আর এনটিভির সাথেই থাকুন, রাতের আড্ডার সাথে থাকুন। আমরা এখন গান শুনতে শুনতে বিদায় নিব। আর গানটি আপনি গাইবেন আমার ভীষণ পছন্দের গান আপনার কণ্ঠে, রেশমি চুরির এক বালিশ। ও আচ্ছা আচ্ছা, ওকে। কোন ধারাতে মামলা দিব, রায় দিবে কোন আদালত, চোখের জল শুকাই রোদে, নাই কোনো আলামত। কোন ধারাতে মামলা দিব, রায় দিবে কোন আদালত, চোখের জল শুকাই রোদে, নাই কোনো আলামত। কোথায় পাবো বিচার আমি, বলো কাকে দিব নালিশ, তোমার সাথে হইল না ভাগ, আমার মাথার বালিশ। তোমার সাথে হইল না ভাগ, আমার মাথার বালিশ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো এবং আমার অনুরোধ রক্ষা করে গানটি শোনানোর জন্য অনেক ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ হচ্ছে আমাদের রাতের আড্ডা। আপনারা অনেক ভালো থাকুন, সবাইকে জানাই শুভরাত্রি।